হ্যালো স্টুডেন্টস, তোমাদেরকে আমাদের ইউটিউব চ্যানেল ম্যাথ পাঠশালায় স্বাগত জানাই। তো এই ভিডিওটিতে যে টপিকগুলো কভার করা হয়েছে সেগুলির একটু কুইক রিভিউ করা যাক। প্রথমে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তারপরে হচ্ছে অখণ্ড সংখ্যা, তারপরে হচ্ছে পূর্ণ সংখ্যা, তারপরে হচ্ছে রেশনাল নাম্বার অর্থাৎ মূলদ সংখ্যা, তারপরে হচ্ছে ইরেশনাল নাম্বার অর্থাৎ অমূলদ সংখ্যা, তারপরে হচ্ছে রিয়েল নাম্বার অর্থাৎ বাস্তব সংখ্যা, এরপরে আসছি প্রাইম নাম্বার অর্থাৎ মৌলিক সংখ্যা, তারপরে হচ্ছে কো প্রাইম নাম্বার অর্থাৎ পরস্পর মৌলিক সংখ্যা, তারপরে আসছি কম্পোজিট নাম্বার অর্থাৎ যৌগিক সংখ্যা, তারপরে যে পৌনঃপুনিকের যে কনসেপ্টগুলো হয় সেই কনসেপ্ট উপর বেস করে কিছু সলিউশন করা হয়েছে। এই ভিডিওটি মোটামুটি 1 ঘন্টা ভিডিও হবে। তো এই 1 ঘন্টা ভিডিওটি মেনলি আমাদের এমসিকিউ টাইপ। এমসিকিউ ড্যাশ পূরণ আছে, মেনলি এটি শর্ট কোশ্চেন টাইপ আর কি। এইখানে কোনো বড় কোশ্চেন নেই। তো শর্ট কোশ্চেনগুলো করার মাধ্যমে আমরা স্টেপ বাই স্টেপ বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সমস্ত রকমের অঙ্ক এখানে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, তো আশা করি তোমাদের কাজে লাগে ভিডিওটি। এই ভিডিওটি ক্লাস 9, 10, 11 এবং 12 এছাড়াও বিভিন্ন টাইপের যে কম্পিটিটিভ এক্সাম অর্থাৎ চাকরির যে পরীক্ষাগুলো হয় সেখানের অঙ্কগুলি করার জন্য যে কনসেপ্টগুলো লাগে সেই কনসেপ্টগুলো এই ভিডিওতে কভার করা হয়েছে। ঠিক আছে, চলো দেখা যাক। আজকে আমরা কি নিয়ে পড়বো? রিয়েল নাম্বার নিয়ে পড়বো। এই যে ভিডিও সিরিজটা আমি বানাচ্ছি, এই ভিডিও সিরিজটা মেনলি আমাদের চলবে এমসিকিউর মাধ্যমে, শর্ট কোশ্চেনের মাধ্যমে আমরা কনসেপ্ট একের পর এক বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা ক্লিয়ার করে যাব। আশা করি তোমরা এই ভিডিওগুলো যদি রেগুলার দেখতে থাকো কিছু শিখবে আশা করি। তো বেসিক্যালি আজকে আমরা পড়ছি কি নিয়ে না, রিয়েল নাম্বার। রিয়েল নাম্বারটা কি? রিয়েল নাম্বার হলো বাস্তব সংখ্যা। তো আমি এই ভিডিওটি বাংলা এবং ইংরেজি দুটো নিয়ে চলছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে রিয়েল নাম্বারটা হচ্ছে বাস্তব সংখ্যা। এরপরে যখন আমরা রিয়েল নাম্বার নিয়ে পড়ছি আর কি, তখন দেখছি সংখ্যা আমাদের দু রকমের পাই। একটা হচ্ছে উইথ ডেসিমেল, একটা হচ্ছে উইথাউট ডেসিমেল। উইথ ডেসিমেল মানে কি? ডেসিমেল এর বাংলাটা হচ্ছে দশমিক। উইথ ডেসিমেল মানে দশমিক সহ, আর উইথাউট ডেসিমেল মানে হচ্ছে দশমিক ছাড়া। তো উইথ ডেসিমেলটা পরের ভিডিওতে আমি আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব উইথাউট ডেসিমেল নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ ছকে, এই উইথাউট ডেসিমেল মানে দশমিক ছাড়া যে সংখ্যাগুলো আছে এইগুলোই হচ্ছে ইন্টিজার্স। ইন্টিজার্স এর মানেটা কি? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে আমরা ইংরেজির বড় হাতের জেড দিয়ে প্রকাশ করি। তাহলে এই যে পূর্ণ সংখ্যা এই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত চলে। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যতগুলো সংখ্যা আছে এগুলোকে আমরা বলবো পূর্ণ সংখ্যা বা ইন্টিজার্স। এটাকে বড় হাতের জেড দিয়ে প্রকাশ করা হয়। এবারে আসছি শূন্য। দেখো শূন্যটা কিন্তু নিউট্রাল। শূন্যটা ধনাত্মকও নয়, ঋণাত্মকও নয়। মানে শূন্যটা পজিটিভও নয় আর নেগেটিভও নয়। এরপরে শূন্যটা তো নিউট্রাল। এবার শূন্য থেকে যখন ডান দিকে যাচ্ছি, মানে আমি এই পাশের কথা বলছি, তাহলে শূন্য থেকে যখন শুরু করছি ডান দিকে, +1 +2 +3 +4 এইভাবে চলে যাবে কতদূর? প্লাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে এই 1 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এই সংখ্যাগুলোকেই বলা হচ্ছে পজিটিভ ইন্টিজার্স। পজিটিভ ইন্টিজার্স মানে কি? ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা আর পজিটিভ মানে ধনাত্মক। তাহলে পজিটিভ ইন্টিজার হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই ধনাত্মক পূর্ণ সংখ্যা গুলিকেই আমরা ন্যাচারাল নাম্বার বলি, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা বলি। তাহলে স্বাভাবিক সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করি? স্বাভাবিক সংখ্যাকে আমরা ইংরেজির বড় হাতের এন দিয়ে আমরা প্রকাশ করি। এই পজিটিভ ইন্টিজার্স বা ন্যাচারাল নাম্বার, এদেরকে আরেকটা নাম হচ্ছে কাউন্টিং নাম্বার। এগুলোকে আমরা কাউন্টিং নাম্বারও বলি। কাউন্ট করা মানে কি? গোনা। তাহলে গণনা থেকে এই নাম্বারগুলো তৈরি হয়েছে, সেই জন্য কাউন্টিং নাম্বার বলা হয়। তাহলে আমি এতটুকু বুঝলাম যে
এক থেকে মানে প্লাস 1 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এই সংখ্যার এই তিনটে নাম, একটা পজিটিভ ইন্টিজার, একটা ন্যাচারাল নাম্বার, আর একটা হচ্ছে কাউন্টিং নাম্বার। এইখানে যখন আমি শূন্যটাকে অ্যাড করে দিচ্ছি, শূন্যটা যখন অ্যাড করে দিচ্ছি ওই নাম এই ন্যাচারাল নাম্বারের সিরিজে, তখন সেটা হয়ে যাবে আমাদের হোল নাম্বার, যাকে আমরা ইংরেজির ডাব্লিউ দিয়ে আমরা প্রকাশ করি। পরিষ্কার? তাহলে শূন্য হয়ে গেল, শূন্য থেকে ডান দিকটা হয়ে গেল, এবার শূন্য থেকে বাম দিকটা। তাহলে শূন্য থেকে যখন বাম দিকে যাচ্ছি তখন -1, -2 এভাবে চলছে, কতদূর যাবে? মাইনাস ইনফিনিটি পর্যন্ত চলবে। ঠিক আছে, এগুলোকে বলা হচ্ছে নেগেটিভ ইন্টিজার্স। ইন্টিজারের হচ্ছে পূর্ণ সংখ্যা আর নেগেটিভ হচ্ছে ঋণাত্মক, তাহলে নেগেটিভ পূর্ণ সংখ্যা। আর এই যে হোল নাম্বার যেটা বললাম, এই হোল নাম্বারটাকে ডাব্লিউ দিয়ে প্রকাশ করছি এবং এর বাংলাটা হচ্ছে অখণ্ড সংখ্যা। তাহলে তোমরা এই ছকটা ভালো করে দেখে নাও বা এটা স্ক্রিনশট নিতে পারো। তো এই ছকটা যদি আমাদের পরিষ্কার থাকে তো এখান থেকে খুব সহজে আমরা এই 5টি কোশ্চেনের আমরা উত্তর করতে পারি। প্রথম কোশ্চেনে কি বলেছি? সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কি? স্বাভাবিক সংখ্যার ইংরেজি কি? ন্যাচারাল নাম্বার। আমি কি বললাম? ন্যাচারাল নাম্বারকে আমরা বড় হাতের এন দিয়ে প্রকাশ করি। এটা 1 থেকে শুরু হয়, 1, 2, 3 এইভাবে চলবে, কতদূর যাবে? প্লাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে সব থেকে ছোটটা কে? 1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা হলো কি? 1। পরের প্রশ্ন, শূন্য একটি স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার, এটা প্রশ্ন করা হয়েছে বা এটা স্টেটমেন্ট দেওয়া আছে, তোমাকে ট্রু না ফলস বলতে হবে। উত্তর হবে ফলস, কারণ আমি তো 1 নম্বর কোশ্চেনে দেখলাম যে ন্যাচারাল নাম্বারটা সবসময় 1 থেকে শুরু হয়, তাহলে শূন্যটা বাদ, তাহলে শূন্য একটা স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার নয়। 3 প্রশ্নটা কি? এভরি হোল নাম্বার ইজ এ ন্যাচারাল নাম্বার প্রশ্ন করেছে। বাংলায় কি? প্রত্যেকটি অখণ্ড সংখ্যায় কি স্বাভাবিক সংখ্যা? উত্তর হবে ফলস। উত্তর হবে ফলস। এভরি হোল নাম্বার ইজ এ ন্যাচারাল নাম্বার, ফলস। কারণ দেখো, ন্যাচারাল নাম্বার আর হোল নাম্বারের মধ্যে একটাই ফারাক, সেটা হচ্ছে শূন্য। সেটাকে যদি আমি লিখে দিই, বিকজ 0 ইজ এ হোল নাম্বার, but not a natural number. 4 নম্বর প্রশ্ন, শূন্য ধনাত্মক বা ঋণাত্মক নয়, ট্রু না ফলস? ট্রু। শূন্য ধনাত্মক বা ঋণাত্মক নয়, এটা স্টেটমেন্ট দেওয়া আছে, তাহলে এটা ট্রু। কারণ আমি প্রথমে বললাম যে শূন্যটা নিউট্রাল, শূন্যটা পজিটিভও হয় না নেগেটিভও হয় না, শূন্য থেকে ডান দিকে গেলে পজিটিভ আর বাঁ দিকে গেলে নেগেটিভ। 5 কোশ্চেন কি বলেছে? এভরি ন্যাচারাল নাম্বার ইজ এ হোল নাম্বার, ট্রু না ফলস? সমস্ত স্বাভাবিক সংখ্যা কি অখণ্ড সংখ্যা? ট্রু হবে, ট্রু হবে। কারণ দেখো, ন্যাচারাল নাম্বারটা 1 থেকে শুরু হয় প্লাস ইনফিনিটি, আর হোল নাম্বারটা 0 থেকে শুরু হয়, তাহলে অবভিয়াসলি অবশ্যই এই ন্যাচারাল নাম্বারটা এই হোল নাম্বারের মধ্যে আছে, তাই না? তাহলে উত্তর হবে ট্রু। এভরি ইন্টিজার ইজ এ হোল নাম্বার। এর মানেটা কি বলতে চাইছে? সমস্ত পূর্ণ সংখ্যাই কি অখণ্ড সংখ্যা? উত্তর হবে আমাদের নো, না। কেন না? কারণ আমরা শিখেছি আগের ক্লাসে, ইন্টিজার মানে জেড দিয়ে ডিনোট করা হচ্ছে, ইন্টিজার হতে গেলে মাইনাস ইনফিনিটি থেকে এটা 0 প্লাস ইনফিনিটি পর্যন্ত চললো, আর হোল নাম্বার হতে গেলে এই 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত চললো। তাহলে দেখো প্রশ্ন কি করেছে যে এভরি ইন্টিজার ইজ এ হোল নাম্বার, তাহলে আমাদের তো এই মাইনাস পোর্শনটা তো আমাদের বাদ রয়ে যাচ্ছে না, এই মাইনাস পোর্শনটা তো বাদ রয়ে যাচ্ছে, মাইনাস পোর্শনটা তো আমাদের ইন্টিজার্সে আছে, যেগুলো নেগেটিভ ইন্টিজার্স বলা হয়। তাহলে উত্তর এই কারণে না করছি যে হোল নাম্বারে আমাদের ওই নেগেটিভ ইন্টিজার্স গুলো পড়ে না, সেই জন্যই আমাদের উত্তর হচ্ছে না। বোঝা গেল? এরপরে আসছে 7 নম্বর প্রশ্ন, দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল সর্বদা ড্যাশ। স্বাভাবিক সংখ্যা মানে কি? ন্যাচারাল নাম্বার। তো এটির উত্তর হচ্ছে দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল সর্বদা স্বাভাবিক সংখ্যা হয়।
স্বাভাবিক সংখ্যা হয়। ঠিক আছে, এটিকে ক্লোজার প্রপার্টি বলা হয়। ক্লোজার প্রপার্টি বলা হয়, CLOSURE, ক্লোজার প্রপার্টি বলা হয়। ওকে, তাহলে দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল সর্বদা স্বাভাবিক সংখ্যা হয়, এটি আমরা পেলাম। একই রকম ভাবে দুটি স্বাভাবিক সংখ্যার গুণ করলেও সর্বদা স্বাভাবিক সংখ্যা পাওয়া যায়, যেটি হচ্ছে আমাদের 9 নম্বর প্রশ্নটা। দুটি স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদা স্বাভাবিক সংখ্যা হবে। অর্থাৎ দুটি স্বাভাবিক সংখ্যার গুণ এবং যোগ দুটোই কিন্তু ওই ক্লোজার প্রপার্টি ফলো করে। ঠিক আছে, এরপরে আসছে 8 প্রশ্নটা। যে কোনো দুটি অখণ্ড সংখ্যার যোগফল সর্বদা অখণ্ড সংখ্যা হয়। অখণ্ড সংখ্যা হয়, এটিও ওই স্বাভাবিক সংখ্যার মতো ক্লোজার প্রপার্টি ফলো করে। তাহলে যে কোনো দুটি অখণ্ড সংখ্যার যোগফল সর্বদা অখণ্ড সংখ্যা, সেরকম দুটি অখণ্ড সংখ্যার গুণফলও সর্বদা অখণ্ড সংখ্যা হবে। অখণ্ড সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে দেখতে পেলাম আমরা যে দুটি স্বাভাবিক সংখ্যার যোগ আর গুণ দুটোই সর্বদা স্বাভাবিক সংখ্যা হয়, আর দুটি অখণ্ড সংখ্যার যোগ আর গুণ করলে সর্বদা অখণ্ড সংখ্যা হয়, অর্থাৎ ক্লোজার প্রপার্টি ফলো করে। এরপরে আসছি 11 নম্বর কোশ্চেন। দুটি স্বাভাবিক সংখ্যার বিয়োগফল সর্বদা স্বাভাবিক সংখ্যা নাও হতে পারে। স্বাভাবিক সংখ্যা নাও হতে পারে, অর্থাৎ দুটি স্বাভাবিক সংখ্যার বিয়োগফলটা ক্লোজার প্রপার্টি ফলো করে না। একই রকম ভাবে ভাগও সেম। দুটি স্বাভাবিক সংখ্যার মধ্যে যদি ভাগ করা হয় তখনও কিন্তু ভাগফলটা সর্বদা স্বাভাবিক সংখ্যা নাও হতে পারে। তাহলে আমরা শিখলাম যেটা, যে দুটি স্বাভাবিক সংখ্যার যোগ এবং গুণ এই দুটি করলে ক্লোজার প্রপার্টি ফলো করে, কিন্তু বিয়োগ এবং ভাগ এরা কিন্তু ক্লোজার প্রপার্টি ফলো করে না। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 12। দুটি পূর্ণ সংখ্যা অর্থাৎ ইন্টিজার্স, মানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, দুটি পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ, যোগ করা হচ্ছে, বিয়োগ করা হচ্ছে এবং গুণ করা হচ্ছে, সর্বদা আমরা পূর্ণ সংখ্যায় পাবো। কিন্তু ভাগ করলে কিন্তু সর্বদা পূর্ণ সংখ্যা নাও পেতে পারি। পূর্ণ সংখ্যা নাও পেতে পারি। উদাহরণস্বরূপ আমি যদি নিই 5/7, তাহলে 5টাও পূর্ণ সংখ্যা, 7টাও পূর্ণ সংখ্যা, কিন্তু 5-এর 7 তো আর ভাগ যাচ্ছে না, এটা দশমিকে চলে আসবে, তাহলে এটা তো আর পূর্ণ সংখ্যা হলো না। প্রথম দুটি ভিডিওতে আমরা উইথাউট ডেসিমেল নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমাদের টপিক হচ্ছে উইথ ডেসিমেল, মানে দশমিক সহ সংখ্যা। তো আমরা যত রকমের দশমিক সহ সংখ্যা দেখেছি, সেখানে আমরা মেনলি 3টে টাইপের সংখ্যা দেখতে পাই। একটা হলো টার্মিনেটিং, একটা হচ্ছে টার্মিনেটিং, একটি হলো নন টার্মিনেটিং রিপিটিং, বা একে রেকারিংও বলা হয়, আরেকটি হচ্ছে নন টার্মিনেটিং নন রিপিটিং। এবার বলি টার্মিনেটিং এর অর্থ কি। টার্মিনেট করা মানে শেষ হয়ে যাচ্ছে, মানে ভাগ করতে শুরু করলে ভাগ মিলে যায় একটা সময়ের পরে। উদাহরণ দেখেই বোঝা যাবে, 1.23 এখানে শেষ হয়ে গেল, মানে কি ভাগফল, মানে ভাগ কমপ্লিট হয়ে গেছে, মানে টার্মিনেট হয়ে গেছে। সেজন্য এই টাইপের সংখ্যাগুলোকে বলবো আমরা টার্মিনেটিং নাম্বার। এবার এখানে দেখো 1.121212 চললো, পার্টিকুলার একটা ব্লক রিপিট করছে, 121212 বারবার আসছে, কিন্তু শেষ হচ্ছে না, কিন্তু এটা চলছে। সেজন্যই বলেছি নন টার্মিনেটিং, ভাগ শেষ হচ্ছে না, এবং রিপিটিং, এই পার্টিকুলার ব্লকগুলো রিপিট করছে বলে। একে আমরা ইংরেজিতে রেকারিং নাম্বারও বলি। আর তৃতীয় 1.1238
45967 চললো ডট 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 সো অন। তাহলে এই টাইপের যে নাম্বারগুলো এখানে দেখো নন টার্মিনেটিং মানে ভাগ শেষ হচ্ছে না, নন রিপিটিং এখানে কোনো পার্টিকুলার ব্লক রিপিট করছে না, এই টাইপের সংখ্যাগুলোকে বলা হয় নন টার্মিনেটিং নন রিপিটিং। এবারে এই প্রথম দুটি যে কেস আছে টার্মিনেটিং অ্যান্ড নন টার্মিনেটিং রিপিটিং, এই দুটোকে আবার রেশনাল নাম্বার বলা হয়, যাকে আমরা বাংলায় বলি মূলত সংখ্যা। একে আমরা কিউ দিয়ে প্রকাশ করি, বড় হাতের কিউ দিয়ে। তো রেশনাল নাম্বারের আমাদের বা মূলত সংখ্যার আমাদের সংজ্ঞাটা কি? যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাদেরকে আমরা বলবো মূলত সংখ্যা বা রেশনাল নাম্বার। পি বাই কিউ যেখানে কিউ নট ইজ ইকুয়াল টু 0, হর শূন্য হওয়া চলবে না, এবং যেখানে পি এন্ড কিউ বোথ আর ইন্টিজার্স, এখানে পি এবং কিউ এরা দুজনেই পূর্ণ সংখ্যা, এবং এই পি এন্ড কিউ এরা কোপ্রাইম হবে। কোপ্রাইম মানে কি? এদের গসাগু 1, HCF হাইয়েস্ট কমন ফ্যাক্টর 1 থাকবে। এবার কোশ্চেন আমরা আলোচনা করি। 13 নম্বর কোশ্চেন কি বলছে? নন নেগেটিভ ইন্টিজার্স কোনগুলো হবে? ঋণাত্মক নয় এমন পূর্ণ সংখ্যা। প্রথম প্রশ্ন এটা চলে আসে, ঋণাত্মক নয় মানে কি, কি বোঝাতে চাইছে? তাহলে কি ধনাত্মক? আমি যদি এটা ধরে নিই তাহলে পজিটিভ ইন্টিজার্স কোনগুলো ছিল? +1, +2, 3 কতদূর চললো? +∞ পর্যন্ত। 1 থেকে +∞ এটা হচ্ছে পজিটিভ ইন্টিজার্স। প্রশ্ন চেয়েছে নন নেগেটিভ, তাহলে এখানে শূন্য অ্যাড হয়ে যাবে, কারণ আমি আগে বলেছিলাম শূন্য পজিটিভও নয় নেগেটিভও নয়। যখন শুধু বলবে পজিটিভ নাম্বার তখন 1 থেকে শুরু করবো, 1 থেকে +∞। যখন বলবো নন নেগেটিভ ইন্টিজার্স তখন 0 থেকে শুরু করবো, 0 থেকে +∞। এটা একটু বোঝাচ্ছিল। একইরকম ভাবে নন পজিটিভ ইন্টিজার্স, তাহলে পজিটিভ নয় তার মানে কি নেগেটিভ? পুরোপুরি সত্যি নয় কিন্তু। যদি আমি পজিটিভ নয় তাহলে নেগেটিভটা যদি নিই তাহলে -1, -2, -3 চললো কতদূর? -∞ পর্যন্ত। এটা যদি স্ট্রিক্টলি যদি নেগেটিভ ইন্টিজার্স হতো, কিন্তু এখানে বলেছে নন পজিটিভ, তাহলে এখানে শূন্য অ্যাড হয়ে যাবে, কারণ শূন্য পজিটিভও নয় নেগেটিভও নয়। কোশ্চেন নাম্বার 15, এই যে আমরা রেশনাল নাম্বারের যে সংজ্ঞাতে পি বাই কিউ যে আমরা লিখি, এখানে একটা ব্যাপার চলে আসে যে কিউ নট ইজ ইকুয়াল টু 0। এই কিউ নট ইজ ইকুয়াল টু 0 কেন? এর উত্তর হচ্ছে নিচে যদি শূন্য হয়ে যায় তাহলে পি বাই শূন্য, শূন্য দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে আমাদের উত্তর হবে আনডিফাইন্ড, অনির্ণেয়। সেই জন্য আমরা নিচটাকে শূন্য করতে পারি না। কোশ্চেন নাম্বার 16, সকল পূর্ণ সংখ্যায় কি মূলত সংখ্যা? সকল পূর্ণ সংখ্যায় কি মূলত সংখ্যা? ট্রু। কি করে হচ্ছে? সকল পূর্ণ সংখ্যা, সকল পূর্ণ সংখ্যা মানে ইন্টিজার্স, ইন্টিজার্সকে আমরা জেড দিয়ে প্রকাশ করি। মূলত সংখ্যা হতে গেলে কি করতে হয়? পি বাই কিউ আকারে লিখতে হবে, যেখানে কিউ নট ইজ ইকুয়াল টু 0। আমি যদি জেড বাই 1 করে দিই তাহলে তো এটা রেশনাল নাম্বারের যে ক্রাইটেরিয়া সেটাকে তো ফুলফিল করছে। সেই জন্যই বলছি সকল পূর্ণ সংখ্যাকে আমরা মূলত সংখ্যা বলতে পারি, কারণ সমস্ত যে পূর্ণ সংখ্যাগুলো আছে তার তলায় আমরা 1 বসতে পারি। কোশ্চেন নাম্বার 17, 4 এর 6 ভগ্নাংশটি রেশনাল নাম্বার না ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার? ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার মানে কি? সমতুল্য মূলত সংখ্যা। দেখা যাক 4 এর 6 কে যদি কাটাকুটি করি আমরা 2 এর 3 পাই আমরা। অ্যাকচুয়ালি এই 4 এর 6 হলো 2 এর 3 এর ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার, আর 2 এবং 3 এরা কোপ্রাইম, মানে আর কাটাকুটি যাবে না, অর্থাৎ HCF মানে গসাগু 1 হয়। এটা হচ্ছে রেশনাল নাম্বারের ক্রাইটেরিয়া। পি এন্ড কিউ কোপ্রাইম হতে হবে, অর্থাৎ HCF মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, অর্থাৎ গসাগু 1 হতে হবে। তাহলে 4 এর 6 যদি থাকে এটাও তো 2 এর 3 এরই মাল্টিপল, তাহলে সেই জন্য একে আমরা বলেছি এটাও রেশনাল নাম্বার কিন্তু এটা ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 18, সকল মূলত সংখ্যায় কি পূর্ণ সংখ্যা? সকল মূলত সংখ্যায় কি পূর্ণ সংখ্যা? উত্তর হচ্ছে নো। কেন নো? মূলত সংখ্যাকে আমরা কিউ দিয়ে প্রকাশ করি, কিউ তো দশমিকের সংখ্যা, তাই না? এই দশমিক সংখ্যা কে আমরা কি করে পূর্ণ সংখ্যা অর্থাৎ জেডে আমরা কনভার্ট করব?
কখনোই করতে পারি না। দশমিকের সহজ সংখ্যাকে কখনোই আমরা পূর্ণ সংখ্যায় কনভার্ট করতে পারি না। এই জন্যই সকল মূলত সংখ্যায় পূর্ণ সংখ্যা নয়। সেজন্য উত্তর হলো আমাদের নো। কোশ্চেন নাম্বার 19, সবচেয়ে ছোট অখণ্ড সংখ্যা কি? শূন্য। কেন? অখণ্ড সংখ্যাকে আমি প্রথম দুটো ক্লাসে বলেছিলাম ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয় এবং 0 1 2 চললো কতদূর প্লাস ইনফিনিটি। তাহলে উত্তর কি হবে? সবচেয়ে ছোট 0। কোশ্চেন নাম্বার 20, সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যা ও সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা কি? উত্তর হচ্ছে আমরা খুঁজে পাবো না। কেন খুঁজে পাবো না? কারণ পূর্ণ সংখ্যা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত চলে। তাহলে আমরা কি করে বলতে পারি যে সবথেকে ছোট পূর্ণ সংখ্যা কোনটা, সবথেকে বড় পূর্ণ সংখ্যা কোনটা? তাহলে উত্তর হচ্ছে আমরা বের করতে পারবো না। কোশ্চেন নাম্বার 21, এখানে বলা আছে রেশনাল নাম্বার প্লাস ইরেশনাল নাম্বার ইজ ইকুয়াল টু রিয়েল নাম্বার। এটা ট্রু না ফলস? বলছে মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যা যোগ করলে কি বাস্তব সংখ্যা? তখন আমাদের প্রথমে প্রশ্ন আসবে যে ইন্টিজার্স তো বাদ পড়ে গেল, ইন্টিজার্সকে আমি জেড দিয়ে লিখি। এবার দেখো তো, আমি আবার এটাও পড়লাম যে সমস্ত ইন্টিজার্সকে আমরা রেশনাল নাম্বারে লিখতে পারি, কারণ নিচে আমরা এক বসাতে পারি। তাহলে ইন্টিজার্সটাও কিন্তু রেশনাল নাম্বারের মধ্যে পড়ে গেল। তাহলে ইন্টিজার্স আর রেশনাল নাম্বার মিলে রেশনাল নাম্বার হয়ে গেল, আর বাকিগুলো ইরেশনাল নাম্বার। তাহলে টোটালটা হয়ে গেল রিয়েল নাম্বার। উত্তর হবে ট্রু। কোশ্চেন নাম্বার 22, শূন্য কি একটি মূলত সংখ্যা, রেশনাল নাম্বার? উত্তর হবে ইয়েস, কারণ 0/1 আমরা লিখতে পারি পি বাই কিউ ফর্মে। পি বাই কিউ ফর্মে লিখলাম কিউ নট ইজ ইকুয়াল টু 0। কোশ্চেন নাম্বার 23, সকল মূলত সংখ্যা কি অখণ্ড সংখ্যা? সকল মূলত সংখ্যা কি অখণ্ড সংখ্যা? উত্তর হবে নো। কেন না হবে? রেশনাল নাম্বার ছিল কিউ, কিউ থেকে আগে আমাকে যেতে হবে জেড এ, কারণ ইন্টিজার্স, আর ইন্টিজার্সের ভাগেই তো হচ্ছে আমাদের অখণ্ড সংখ্যা। আমি তো আগের কোশ্চেনে করলাম যে সমস্ত মূলত সংখ্যাকে আমরা ইন্টিজার্সে কনভার্ট করতে পারি না। মানে কি, দশমিক সহ সংখ্যাকে আমরা কি করে দশমিক ছাড়া সংখ্যায় কনভার্ট করবো? তাহলে যেহেতু আমরা কিউ থেকে জেড এ যেতে পারছি না, অর্থাৎ আমরা রেশনাল থেকে ইন্টিজার্স করতে পারছি না, তাহলে রেশনাল থেকে অমূলত সংখ্যা করার কোনো প্রশ্নই ওঠে না। কোশ্চেন নাম্বার 24, এটা আমাদের লাস্ট কোশ্চেন। দুটি মূলত সংখ্যার মধ্যে কতগুলি মূলত সংখ্যা বর্তমান? বলছে দুটি রেশনাল নাম্বারের মধ্যে কতগুলি মূলত সংখ্যা বর্তমান? অসংখ্য, ইনফাইনাইট। দুটি রেশনাল নাম্বারের মধ্যে অসংখ্য মূলত সংখ্যা বর্তমান। কোশ্চেন নাম্বার 25, পাই একটি ড্যাশ সংখ্যা। পাই একটি ড্যাশ সংখ্যা। অপশন আছে আমাদের মূলদ অর্থাৎ রেশনাল নাম্বার, অথবা অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বার। কি হবে? অ্যাকচুয়ালি প্রথম কথা, এখানে কিছুটা আমাদের কনসেপচুয়াল ক্লারিটি দরকার। কেন? আমরা লিখি পাই সমান 22/7, আমরা এইভাবে লিখি। তো এটা দেখে কি মনে হয় যে এটা তো নট ইজ ইকুয়াল টু 0, আর 22 আর 7 হচ্ছে কো প্রাইম, 22 আর 7 হচ্ছে কো প্রাইম, কারণ এদের মধ্যে এক ছাড়ার অন্য কোনো কমন ফ্যাক্টর নেই, তাই না? তাহলে এটা তো পি বাই কিউ আকারে হয়ে গেল। তা দেখে কি মনে হচ্ছে? এটা তো আমাদের রেশনাল হওয়ার কথা ছিল, অর্থাৎ মূলত সংখ্যা হওয়ার কথা ছিল, এটা মনে হবে, কিন্তু উত্তর হবে এটা অমূলত সংখ্যা। কেন? অ্যাকচুয়ালি এটা পাই ইজ ইকুয়াল টু 22/7 নয়। পায়ের মান হচ্ছে এটি 3.1415926533889793226433832795 সো অন। এটাই হচ্ছে 16 তাহলে অ্যাকচুয়ালি আমরা এই 3.14 এটাকে আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিই, অ্যাপ্রক্সিমেট ভ্যালু, অ্যাপ্রক্স নিই। এটা আমাদের এক্সাক্ট ভ্যালু নয়। সুতরাং পাই সমান 22/7 নয়, এটা অ্যাকচুয়ালি এটা। তো সেই জন্যই পাইকে আমরা অমূলত সংখ্যা বলি। কিন্তু এটি যদি আমরা ঠিকঠাক না লক্ষ্য করি তাহলে মনে হবে যে 22/7 তো সেই পি বাই কিউ আকারে আছে, কিউ নট ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা কি মূলত সংখ্যা? না, উত্তর হবে এটা অমূলত সংখ্যা। কেন উত্তর হচ্ছে? কারণ এটা
কারণ এটি নন টার্মিনেটিং, মানে ভাগ শেষ হচ্ছে না, অ্যান্ড নন রিপিটিং, কোনো পার্টিকুলার সেকশন কিন্তু রিপিট করছে না, সেই জন্য এটা অমূলত সংখ্যা। আমি একদিন পড়িয়েছিলাম, এখানে দেখো একটা টার্মিনেটিং হয় মানে ভাগ মিলে যায়, একটা নন টার্মিনেটিং বাট রিপিটিং, এই যে 1 to 1 পার্টিকুলার ব্লক রিপিট হচ্ছিল। আর 3 নাম্বার একটা বলেছিলাম নন টার্মিনেটিং নন রিপিটিং, এই যে এই পোর্শনটা, এখানে অ্যাকচুয়ালি পাইটা পড়ে, এই যে পাই, একে আমরা টি দিয়ে প্রকাশ করি, ইরেশনাল নাম্বারকে আমরা টি দিয়ে প্রকাশ করি আর রেশনাল নাম্বারকে আমরা কিউ দিয়ে প্রকাশ করি। ক্লিয়ার? তাহলে আমাদের এটা আশা করি এটা আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে যে পাই একটি অমূলত সংখ্যা, কারণ 22/7টা এটি আমাদের অ্যাপ্রক্সিমেট ভ্যালু, এটা নট এ এক্সাক্ট ভ্যালু। ক্লিয়ার? অ্যাকচুয়ালি পায়ের মানটা চেয়ে এত বড় হয়, চলতে থাকে, এটা এর কোনো ভাগশেষ, সরি এর কোনো ভাগটা শেষ করা যায়নি আর কি। কোশ্চেন নাম্বার 26, এই চ্যাপ্টারে আমরা একটা সূত্র পাই, সেটি হলো ডি সমান বি মাইনাস এ বাই এন প্লাস ওয়ান। এখানে বি কি আর এ কি? এই যে বি হলো আমাদের লাস্ট টার্ম, এই যে বি হলো লাস্ট টার্ম, আর এ কি? এ হলো আমাদের ফার্স্ট টার্ম। বোঝা গেল? বি হলো লাস্ট টার্ম মানে শেষের সংখ্যাটি, আর এ হলো ফার্স্ট টার্ম অর্থাৎ প্রথমের সংখ্যাটি। এই সূত্রটি কোথা থেকে এসছে? অ্যারিথমেটিক প্রোগ্রেশন থেকে এসছে। অ্যারিথমেটিক প্রোগ্রেশন যে টপিকটি আছে সেই অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা এপি থেকে এই ডি ইজিক্যাল টু বি মাইনাস এ আপন এন প্লাস ওয়ান এই ফর্মুলাটি আসে। এটাকে আমরা আজকে কনসেপচুয়াল ক্ল্যারিটির জন্য এই ক্লাসটা রেখেছি। A succession of numbers is called said to be an arithmetic progression if the difference between any terms and the term preceding it is constant throughout. মানে একটি সংখ্যা এবং তার পরের সংখ্যাটির মধ্যে যে ডিস্টেন্স মানে গ্যাপ, সেটা সবসময় কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক থাকবে। লক্ষ্য করো 3 3 3, মানে প্রথম সংখ্যাটি এবং তার ঠিক পরের সংখ্যাটির মধ্যে গ্যাপ কিন্তু বরাবর সেম আছে। এই তিনটি হচ্ছে ডি, এটাকে বলা হচ্ছে ডিফারেন্স। বোঝা গেল? ডিফারেন্স সব জায়গায় সেম আছে। এরকম যদি হয় তাহলে দেখো একটা এক্সাম্পল নিয়েছি 1 + 4 + 7 + 10, তাহলে এই 1 এটা হলো ফার্স্ট পজিশন, 4 এটা সেকেন্ড পজিশন, 7 এটা থার্ড পজিশন, 10 এটা ফোর্থ পজিশন। ইয়েস অর নো? এবারে এখানে এসো, ফার্স্ট টার্ম সমান আমরা লিখছি, ফার্স্ট টার্ম কি ছিল? 1 ছিল, তাহলে 1 সমান a প্লাস 3 ইন্টু 0। এখানে a কি? a সমান হচ্ছে ফার্স্ট টার্ম অর্থাৎ 1, এটা মানটা বসাও, 0 সাথে 3 গুণ করলে 0, তাহলে এর মান 1 বসালে 1 মিলছে। সেকেন্ড টার্মে কি আছে? 4, তাহলে এই যে 4, তাহলে a প্লাস 3 ইন্টু 1, দেখো 3 একে 3 আর এর মান 1, তাহলে 4, ঠিক আছে। একই রকম ভাবে থার্ড টার্ম 7, তাহলে a প্লাস 3 ইন্টু 2, 6 প্লাস 1 7। ফোর্থ টার্ম 10, 3 3 কে 9, একে 10, মিলছে। একটা জিনিস লক্ষ্য করো, যততম টার্ম তার থেকে এক ঘর কমিয়ে গুণ করা হচ্ছে। লক্ষ্য করো, ফার্স্ট টার্ম ছিল এখানে 0, মানে 0 1 থেকে 1 কম। এখানে ছিল সেকেন্ড টার্ম, এখানে দেখো 1 গুণ করা হয়েছে। এখানে যেমন থার্ড টার্ম, এখানে দেখো 2 গুণ করা হয়েছে। এখানে দেখো ফোর্থ টার্ম, এখানে 3 গুণ করা হয়েছে। মানে বলতে চাইছি যততম টার্ম মানে যততম পদ হবে তার থেকে এক ঘর কম গুণ করা হচ্ছে, তাহলে গিয়ে সিরিজটি মিলছে। তাহলে এটাই যদি চলতে থাকে, ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম থার্ড টার্ম ফোর্থ টার্ম করে nth টার্ম চলে গেল, তখন কি হবে? তাহলে nth টার্মটাকে tn দিয়ে লিখছি, তো সমান ফার্স্ট টার্ম তো সেম থাকবে 1 প্লাস কমন ডিফারেন্স ডিটা 3 থাকবে। তাহলে কত গুণ করতে হবে? যততম টার্ম তার থেকে 1 কম, তাহলে nth টার্ম, তাহলে n-1 আমি গুণ করছি। তাহলে ফর্মুলা কি পেলাম? tn মানে n তম টার্ম সমান a প্লাস n-1 ইন্টু d। এটা গেল ফর্মুলা। কার ফর্মুলা? না nth টার্মটা বের করানোর জন্য। ক্লিয়ার? এবারে বলা হচ্ছে যে দুটো রেশনাল নাম্বার দেওয়া আছে, ধরো a and b।
এদের মধ্যে বলা হয়েছে যে n সংখ্যক টার্ম ইনসার্ট করো, মানে লেখো ভিতরে। তাহলে আমি প্রথমটা দিলাম a1 a2 a3 করে n পর্যন্ত গেল। তাহলে হিসেব করে দেখো এই a1 থেকে an পর্যন্ত কটি টার্ম হলো, n, আর a আর b মিলে দুটো, তাহলে টোটাল টার্ম কত হচ্ছে এখানে n+2। বোঝা গেল? a1 থেকে an পর্যন্ত n সংখ্যক, আর ফার্স্টে a ছিল লাস্টে b ছিল, তাহলে ওই দুটো মিলে n+2। তাহলে এই যে সূত্রটি আছে tn সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d, তাহলে nth টার্মটা যদি আমি b ধরি, আর এখানে আমার n টা কত বেরিয়েছে, n হলো n+2। এবার সূত্রে বসিয়ে দাও, tn সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এই সূত্রে বসিয়ে দাও, দেখো আমরা এটি পাচ্ছি। b সমান a প্লাস ব্র্যাকেটের মধ্যে n+2 মাইনাস 1 ইন্টু d, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, তাহলে n+1 থাকে। তাহলে এটি দিয়ে সলিউশন করলে আমাদের সলভ করলে d সমান b মাইনাস a আপন n+1 বেরোয়। হেন্স দি প্রুফ ইজ কমপ্লিট। তাহলে এইভাবে আমাদের এই ফর্মুলাটা এসছে যে d সমান b মাইনাস a আপন n+1 টি করতে যাচ্ছে। তো আমি জাস্ট ডিসকাস করে দিলাম কনসেপচুয়াল ক্ল্যারিটির জন্য। নেক্সট কোশ্চেন, এভরি ইরেশনাল নাম্বার ইজ এ রিয়েল নাম্বার। সমস্ত অমূলদ সংখ্যায় কি বাস্তব সংখ্যা? উত্তর কি হবে? ট্রু। সমস্ত অমূলদ সংখ্যায় কি বাস্তব সংখ্যা? ট্রু হবে তো, কারণ রিয়েল নাম্বার সমান কি, রেশনাল নাম্বার প্লাস ইরেশনাল নাম্বার, এটা তো আগের দিন পড়েছিলাম। আর এই রেশনাল নাম্বারের মধ্যেই ইন্টিজার্স গুলো পড়ে, কারণ ইন্টিজার্স বাই 1 করে দিলে এটাকে রেশনাল আকারে লিখতে পারি। তাহলে এটা ট্রু হবে, এভরি ইরেশনাল নাম্বার ইজ এ রিয়েল নাম্বার, কারণ ইরেশনাল নাম্বারটি রিয়েল নাম্বারের মধ্যে পড়ে। কোশ্চেন নাম্বার 28, every point on the number line is of the form root m where m is a natural number, true or false? বাংলায় কি বলছে, সংখ্যা রেখায় অবস্থিত সমস্ত বিন্দু রুট ওভার m রূপে থাকবে যেখানে m হলো স্বাভাবিক সংখ্যা। ট্রু না ফলস? ফলস হবে, কারণ দেখো সংখ্যা রেখার এই শিখিয়েছিলাম, শূন্য থেকে ডান দিকে প্লাস ইনফিনিটি চলে গেল আর বাঁ দিকে মাইনাস ইনফিনিটি চলে গেল, ঠিক আছে। রুট কখনোই নেগেটিভ অ্যান্সার দেয় না। এই যে এই পোর্শন গুলো -4 -3 -2 -1, এই মাইনাস গুলোকে কি তুমি এই রুটের মধ্যে লিখতে পারবে? লিখতে পারবে না, তাহলে সেই জন্য এটি ফলস। কোশ্চেন নাম্বার 29, এভরি রিয়েল নাম্বার ইজ অ্যান ইরেশনাল নাম্বার। প্রতিটি বাস্তব সংখ্যাই অমূলদ সংখ্যা। ট্রু না ফলস? ফলস। কেন? একটা এক্সাম্পল যদি আমি নিই, বলছে প্রতিটি বাস্তব সংখ্যা, ধরো আমি একটা বাস্তব সংখ্যা নিলাম 4, এটি কি অমূলদ সংখ্যা? হচ্ছে না, কারণ 4 তো মূলদ সংখ্যা। কেন? 4/1 লিখতে পারি, p/q আকারে লেখা যাচ্ছে। কোশ্চেন নাম্বার 30, আর দ্য স্কয়ার রুটস অফ অল পজিটিভ ইন্টিজার্স ইরেশনাল। সমস্ত ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গমূল কি অমূলদ সংখ্যা হবে? উত্তর কি হবে? নো, হবে না। কেন বলছি সমস্ত পূর্ণ সংখ্যার বর্গমূল কি অমূলদ সংখ্যা হবে? আগে আমি পূর্ণ সংখ্যাটা লিখি। ধরো আমি লিখলাম পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা 1 থেকে শুরু হয়, 2 3 4, এর বর্গমূল করো। তাহলে সমস্ত ধনাত্মক পূর্ণ সংখ্যা বর্গমূল কি অমূলদ সংখ্যা হবে? অমূলদ কি করে হচ্ছে? √4 সমান 2 হয়ে গেল, এটা সমান 1 হয়ে গেল। তাহলে অনলি ইরেশনালটা হচ্ছে √2 এন্ড √3, আর √1 √4 এগুলো তো রেশনালে চলে গেল। তাহলে সেই জন্য আমি বলছি যে সমস্ত ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গমূল কিন্তু অমূলদ সংখ্যা হবে না। ক্লিয়ার? এটি আমাদের 5th ভিডিও। আমাদের জানতে চাওয়া হয়েছে যে √2 এর মান কত। √2 এর মান হচ্ছে, আমরা ধরে নিই 1.414, এতটাই আমরা মানটা নিই 1.414। অ্যাকচুয়ালি এই 31 হচ্ছে নন টার্মিনেটিং নন রিপিটিং, নন টার্মিনেটিং নন রিপিটিং, অর্থাৎ ভাগ শেষও হয় না এবং কোনো পার্টিকুলার কোনো টপিক বা পার্টিকুলার কোনো ব্লক বারবার রিপিটও হয় না। তো একে বাংলায় কি বলে? নন টার্মিনেটিং নন রিপিটিং সংখ্যাকে বাংলায় কি বলে? অসীম অনাবৃত দশমিক সংখ্যা। অসীম অনাবৃত
দশমিক সংখ্যা। √3 মান কত? √3 মান হচ্ছে 1.732, 1.732। √5 এর মান কত? 2.236, 2.236, 2.236। তাহলে √2 এর মান হলো 1.414, √3 এর মান হলো 1.732, √5 এর মান হলো 2.236। পরের প্রশ্ন, আমাদের জানতে চাওয়া হয়েছে যে সংখ্যা রেখাকে বাস্তব সংখ্যা রেখা বলা হয়, ট্রু না ফলস? কি হবে উত্তর? উত্তর হবে ট্রু। কারণ প্রতিটি বাস্তব সংখ্যার জন্যই সংখ্যা রেখায় একটি নির্দিষ্ট বিন্দু পাবো, আবার সংখ্যা রেখায় প্রতিটি বিন্দুর জন্য একটি নির্দিষ্ট বাস্তব সংখ্যা পাবো। এই জন্যই আমরা বলছি যে সংখ্যা রেখাকে বাস্তব সংখ্যা রেখাও বলা হয়। এটি হচ্ছে সংখ্যা রেখা। পরের প্রশ্ন, পিথাগোরাসের উপপাদ্যটি হলো, আমাদের জানতে চাওয়া হয়েছে যে পিথাগোরাসের উপপাদ্যটি কি? পিথাগোরাসের উপপাদ্য হলো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই ছবিটিতে দেখো, এটি একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এই কোণটি থিটা কোণ, থিটা কোণের বিপরীতে, অর্থাৎ থিটা কোণের বিপরীতে যে সরল রেখাটি আছে একে আমরা বলি লম্ব, অর্থাৎ একে পারপেন্ডিকুলার বলা হয়। ক্লিয়ার? আর নিচে হচ্ছে বেস অর্থাৎ ভূমি, এবং আর এটি হচ্ছে অতিভুজ বা হাইপোটেনিউস। তাহলে বোঝা গেল একটি সমকোণী ত্রিভুজের যে কোণটি থিটা হবে তার বিপরীত সাইডের যে বাহুটি থাকবে সেটি হচ্ছে লম্ব, আর তার সাথে ভূমি এবং অতিভুজ থাকবে। এরপরে এই ভূমির উপরে যদি আমি একটা বর্গক্ষেত্র আঁকি, অর্থাৎ এই হলুদ রঙের যে বর্গক্ষেত্রটি আছে, এবং লম্বর উপরে যদি আমি একটা বর্গক্ষেত্র আঁকি যেটা এই সবুজ রঙের যে বর্গক্ষেত্রটি আছে, তাহলে ভূমি যদি বি হয়, তাহলে বর্গক্ষেত্র যদি হয়, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের হচ্ছে কত? এল স্কোয়ার, অর্থাৎ বাহু স্কোয়ার, অর্থাৎ এখানে হবে বি স্কোয়ার। আর এই লম্বর উপরে যে বর্গক্ষেত্র আছে তার ক্ষেত্রফল পি স্কোয়ার, এই পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এই সবুজ রঙের যে ক্ষেত্র এবং এই হলুদ রঙের যে ক্ষেত্র, এই দুটো ক্ষেত্র যোগ করলে কার সমান হবে? না এই অতিভুজের উপরে যে বড় ক্ষেত্রটি আছে তার ক্ষেত্রফলের সমান হবে। এই জন্যই বলা হয়েছে এইচ স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বোঝা গেল? ছবিতে আমরা দেখতে পাচ্ছি, ছবি অনুসারে যদি বলি, এই হলুদ রঙের যে বর্গক্ষেত্রটি আছে তার ক্ষেত্রফল এবং ওই সবুজ রঙের যে বর্গক্ষেত্রটি আছে তার ক্ষেত্রফল, এই দুটো ক্ষেত্রফল যোগ করলে কার সাথে সমান হবে? না ওই বেগুনি রঙের যে ক্ষেত্রফল আছে, বর্গক্ষেত্র আছে, বেগুনি রঙের যে বর্গক্ষেত্র আছে তার ক্ষেত্রফলের সমান হবে। ক্লিয়ার? তাহলে হয়ে গেল। পরের প্রশ্ন, দুটি মূলদ সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণ ও ভাগ কি সংখ্যা হবে? দুটো মূলদ সংখ্যা নিচ্ছি, মূলদ সংখ্যাকে আমরা কিউ দিয়ে আমরা প্রকাশ করি, তাহলে Q1 এবং Q2, যোগ, বিয়োগ, গুণ, এই তিনটি ক্ষেত্রে দুটো মূলদ সংখ্যা যোগ, বিয়োগ এবং যখন গুণ করব তখন উত্তর আমাদের সবসময় আমাদের মূলদ সংখ্যা আসে, সবসময় আমাদের মূলদ সংখ্যা উত্তর আসে। কিন্তু যদি আমরা ভাগ করতে যাই, Q1 বাই Q2 যদি থাকে তখন কিন্তু মূলদ সংখ্যা নাও হতে পারে। কেন? কারণ Q2 যদি আমরা শূন্য বসিয়ে দিই, শূন্য তো একটি মূলদ সংখ্যা, শূন্য দিয়ে যদি ভাগ করে দিই তখন আমাদের উত্তর হয় আনডিফাইন্ড। তাহলে সেক্ষেত্রে তো আমরা উত্তর পাচ্ছি না। তো সেই জন্যই বলা হলো যে দুটো রেশনাল নাম্বার, দুটো মূলদ সংখ্যা Q1 এবং Q2 যোগ, বিয়োগ, গুণ করলে সর্বত্রই আমরা উত্তর একটি মূলদ সংখ্যা পাবো। কিন্তু ভাগের ক্ষেত্রে একটু আলাদা, কারণ নিচে যদি শূন্য বসিয়ে দিই তখন উত্তর হয়ে যায় আনডিফাইন্ড। শূন্য তো বসাতে পারি, কারণ শূন্য তো মূলদ সংখ্যা, তাই না? কারণ 0/1 তো আমি লিখতে পারি, কারণ P/Q আকারে তো আমি লিখতে পারছি। তারপরের প্রশ্ন, দুটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা অমূলদ সংখ্যা হবে না। দুটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা অমূলদ সংখ্যা হবে না, ট্রু না ফলস? কি হবে উত্তর?
উত্তর হবে ট্রু। উদাহরণ করলে বোঝা যাবে। ধরো √5 এবং -√5 মধ্যে যোগ করছি, √5 এবং -√5 যোগ করছি, দুটো কেটে গিয়ে শূন্য হয়ে যাবে। শূন্য কি? শূন্য তো একটি মূলদ সংখ্যা, শূন্য তো একটি মূলদ সংখ্যা, অর্থাৎ কিউ রেশনাল নাম্বার না, সেই জন্য বলছে দুটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা অমূলদ সংখ্যা হবে না, কারণ এখানে তো মূলদ সংখ্যা চলে আসছে। 36 দাগের প্রশ্নে আমরা জানতে চাওয়া হয়েছে দুটি অমূলদ সংখ্যার বিয়োগফল সর্বদা অমূলদ সংখ্যা হবে না। কি হবে উত্তর? উত্তর হবে ট্রু। কেন? -7 √7 মাইনাস √7 উত্তর কি হবে? শূন্য। শূন্য একটি কি মূলদ সংখ্যা, তাই উত্তর হয়েছে ট্রু। তারপরে প্রশ্ন কি জানতে চাওয়া হয়েছে? দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা অমূলদ সংখ্যা হবে না। কি হবে উত্তর? ট্রু। উদাহরণ করলে বোঝা যাবে। দুটি অমূলদ সংখ্যার গুণ, অর্থাৎ √5 × √5, তাহলে √25, তাহলে 5 তো একটি রেশনাল নাম্বার, সেই জন্য ট্রু হচ্ছে। তারপরে প্রশ্ন, দুটি অমূলদ সংখ্যার ভাগ সর্বদা অমূলদ সংখ্যা হবে না। কি হবে উত্তর? ট্রু। ওই আগের মতো এটিকেও চেক করে দেখা যেতে পারে। 39 প্রশ্ন কি বলেছে? প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা। প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা। কি হবে উত্তর? ট্রু। কারণ প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা, কারণ রিয়েল নাম্বার মূলদ প্লাস অমূলদ, যাকে আমরা টি দিয়ে ডিনোট করছি, এই দুটো নিয়ে তৈরি হয়, তাহলে প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা, তাহলে মূলদ সংখ্যা তো বাস্তব সংখ্যার মধ্যে পড়ছে, সেই জন্য ট্রু করেছি। কোশ্চেন নাম্বার 40, এখানে আমাদের প্রশ্ন করা হয়েছে দুটি মূলদ সংখ্যা আর এবং এস এর মধ্যবর্তী মূলদ সংখ্যা কোনটি? দুটি মূলদ সংখ্যা আর এবং এস এর মধ্যবর্তী মূলদ সংখ্যা কোনটি? কি হবে উত্তর? r + s/2। পরের প্রশ্ন কি বলা হয়েছে? দুটি মূলদ সংখ্যা আর এবং এস এর মধ্যবর্তী একটি অমূলদ সংখ্যা লেখো। কি হবে উত্তর এখানে? √r × s। এটা উদাহরণ নিলে বোঝা যাবে। ধরো r হচ্ছে 3/5 আর s হচ্ছে 4/5, তাহলে √rs কি হবে? 3 এর সাথে 4 গুণ করলে 4 × 3 = 12, 8 × 5 = 25। বোঝা গেল? দুটি মূলদ সংখ্যা আর এবং এস এর মধ্যবর্তী একটি অমূলদ সংখ্যা হলো √rs। এটি একটি সূত্র, তো এরকম মান দেওয়া থাকলে এইভাবে আমরা বের করে নিতে পারবো। এর পরের প্রশ্ন কি করা হয়েছে? যে কোনো দুটি বাস্তব সংখ্যার যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ করলে কি সংখ্যা পাওয়া যায়? উত্তর হবে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা অর্থাৎ দুটো রিয়েল নাম্বারের মধ্যে যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ করলে আমরা রিয়েল নাম্বারই পাই, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে যখন ভাগ করব তখন নিচে কিউ নট ইকুয়াল টু 0 হতে হবে, নিচে হর শূন্য হওয়া চলবে না। 43 কি বলছে? যোগ এবং গুণের সংযোগ নিয়ম লেখো, অর্থাৎ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। তাহলে যোগের হচ্ছে a + b, ব্র্যাকেটের মধ্যে আছে, +c, এটার উত্তর হয় a প্লাস ব্র্যাকেটের মধ্যে b + c, অর্থাৎ প্রথমে এই b + c যোগ করা হলো, সেই যোগফলের সাথে c যোগ করা হবে। এখানে আগে b + c যোগ করা হলো, তারপরে যোগফলের সাথে a যোগ করা হবে। একই রকম ভাবে গুণের ক্ষেত্রেও সেম, আগে ab গুণ করে নেওয়া হলো, গুণফলের সাথে c গুণ করা হলো, আবার
এই পাশটা হচ্ছে বিসি আগে গুণ করে নেওয়া হলো, তার গুণফলের সাথে এ গুণ করা হলো, বোথ সাইড রেজাল্ট সেম হবে। এটি হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। নেক্সট, যোগ এবং গুণের বিনিময় নিয়ম লেখো, অর্থাৎ কমিউটেটিভ প্রপার্টি। এটি কি উত্তর হবে আমাদের? এ প্লাস বি হলে এই পাশটা হবে বি প্লাস এ, আর গুণের ক্ষেত্রে এ ইন্টু বি সমান বি ইন্টু এ। এর অর্থটা কি? এ এবং বি যোগ করলে যে উত্তর হবে, বি প্লাস এ যোগ করলেও সেম উত্তর আসবে। এ বি গুণ করলে যা উত্তর হবে, বি এ গুণ করলেও সেই উত্তর হবে। এটি যদি ফুলফিল করে তাহলে আমরা বলবো যে বিনিময় নিয়ম বা কমিউটেটিভ প্রপার্টি ফলো করছে। পরের প্রশ্ন, বিচ্ছেদ নিয়ম লেখো, অর্থাৎ ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। কি দেওয়া আছে? এ ইন্টু ব্র্যাকেটের মধ্যে বি প্লাস সি, এটা সমান হয় এ বি প্লাস এসি, আর এ প্লাস বি ব্র্যাকেটের মধ্যে আছে, তার সাথে সি গুণ হচ্ছে, তাহলে এখানে কি হবে? এসি প্লাস বিসি। ঠিক আছে, তাহলে এ সাথে গুণ করা হচ্ছে ওই ব্র্যাকেটের মধ্যে বি প্লাস সি, তাহলে হচ্ছে এ বি প্লাস এসি। আর নেক্সট হচ্ছে এ প্লাস বি ব্র্যাকেটের মধ্যে আছে, তার সাথে গুণ করা হচ্ছে তো সি কে, তো সেখানে বেরোবে আমাদের এসি প্লাস বিসি। নেক্সট, যোগের একসম উপাদান অর্থাৎ অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্ট কাকে বলে? যোগের একসম উপাদান কাকে বলে? একসম উপাদানটা কি? অ্যাডিটিভ আইডেন্টিটি। উত্তর কি হবে? 0। কেন? কারণ ধরো একটি সংখ্যা যদি এ হয়, এর সাথে যদি আমরা 0 যোগ করি তাহলে উত্তর এ আসবে, অথবা এভাবেও করা যেতে পারে। মানে বলতে চাইছি যে কোন একটা সংখ্যার সাথে কোন সংখ্যা যোগ করলে সে একই সংখ্যা থাকবে, উত্তর হবে 0। এবার আসছে 47, গুণের একসম উপাদান কাকে বলে? অর্থাৎ মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি এলিমেন্ট। কি হবে উত্তর? উত্তর হবে 1। দেখো এ ইন্টু 1 সমান কি হয়? এ হয়, এবং 1 ইন্টু এ করলে কি হবে? এই হবে। অর্থাৎ কোন একটা সংখ্যার সাথে কত গুণ করলে সে একই সংখ্যায় আসে, উত্তর হবে আমাদের 1। তাহলে যোগের একসম উপাদান হচ্ছে 0, আর গুণের একসম উপাদান হলো 1। চলো নেক্সট 48। এখানে জাস্ট পুরো জিনিস রিভিশন করে দিয়েছি যে সসীম দশমিক সংখ্যা অর্থাৎ টার্মিনেটিং আমরা আগেই করেছি, দেখতে কিরকম হয়? 1.23। অর্থাৎ এখানেই আমাদের ভাগফল মিলে গেছে, মানে ভাগশেষ 0 চলে এসছে, আর রিমাইন্ডার 0 চলে এসছে, অর্থাৎ ভাগ আমাদের কমপ্লিট হয়ে গেছে। আরেকটি হয় আবৃত দশমিক সংখ্যা, একে আমরা ইংরেজিতে বলি নন টার্মিনেটিং নন রিপিটিং। উদাহরণ হচ্ছে এই যেমন 1.121212 এইভাবে চললো, সো অন। তো এখানে দেখা যাচ্ছে পার্টিকুলার ব্লক বা ইউনিট রিপিট করছে। তো একে এই প্রথম দুটি অর্থাৎ সসীম দশমিক সংখ্যা এবং আবৃত দশমিক সংখ্যা, এই দুটিকে আমরা কি বলি? মূলত সংখ্যা বলা হয়, যাকে কিউ দিয়ে প্রকাশ করা হয়। আর অসীম অনাবৃত দশমিক সংখ্যা অর্থাৎ নন টার্মিনেটিং এন্ড নন রিপিটিং, অর্থাৎ ভাগ শেষও হচ্ছে না এবং কোনো ইউনিট রিপিটও করছে না, এগুলোকে আমরা বলি অমূলত সংখ্যা, যাকে আমরা টি দিয়ে প্রকাশ করি। নেক্সট, ই একটি ড্যাশ সংখ্যা। এখানে ই কি? ই হলো ইউলার্স নাম্বার, ম্যাথমেটিক্যাল কনস্ট্যান্ট। এর মান আমরা নিই 2.718। ঠিক আছে, তো এটি হলো কিন্তু এই 2.718 এটি হলো অ্যাপ্রক্সিমেট ভ্যালু, কারণ ই সমান আমরা দেখছি যে 2.7182818 চললো ডট ডট সো অন। তাহলে ই একটি অমূলত সংখ্যা, অমূলত বা ইরেশনাল নাম্বার, অমূলত বা ইরেশনাল নাম্বার, কারণ এখানে নন টার্মিনেটিং নন রিপিটিং কনসেপ্ট চলে, নন টার্মিনেটিং নন রিপিটিং। তাহলে ই অর্থাৎ ইউলার্স নাম্বার হলো একটি অমূলত সংখ্যা। এটি তোমরা ওই ক্লাস 11-12 এটা পাবে ক্যালকুলাসে। এরপরে নেক্সট 50, অমূলত সংখ্যাকে ভগ্নাংশে প্রকাশ করা যায়, ট্রু না ফলস? কি হবে উত্তর? ফলস।
ফ্র্যাকশন মানে ভগ্নাংশের ইংরেজি কি? ফ্র্যাকশন। ফ্র্যাকশন মানে কি? পি বাই কিউ, কিউ নট ইকুয়াল টু 0। তাহলে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারলে তো সেটা তো রেশনাল নাম্বার হয়, অর্থাৎ কিউ। আর যেগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না সেগুলো হচ্ছে অমূলত সংখ্যা বা ইরেশনাল নাম্বার। তাহলে উত্তর কি হচ্ছে? ফলস। এখানে কি বলা ছিল যে অমূলত সংখ্যাকে ভগ্নাংশে প্রকাশ করা যায়। তাহলে উত্তর কি হবে? অমূলত সংখ্যাকে ভগ্নাংশে প্রকাশ করা যায় না। ক্লিয়ার? নেক্সট 51। এখানে অ্যাকচুয়ালি কনসেপচুয়াল জিনিস আছে। কেস 1 তোমরা দেখো x সমান লেখা আছে √400। তাহলে এর মান কি হবে? 400 এর বর্গমূল কত হবে? উত্তর হবে +20। ঠিক আছে, আমি আগেই বলেছি যে স্কোয়ার রুট সবসময় পজিটিভ রেজাল্ট দেয়, সেই জন্য +20। ক্লিয়ার? -20 নয় কিন্তু, শুধু +20 যখন √ওভার থাকবে। এবার দেখো কেস 2। সেম জিনিসকে যদি এইভাবে লেখা থাকে x² সমান 400, তাহলে এখানে কত হবে? দেখো 400 কে যদি সমান চিহ্নের বাঁ সাইডে নিয়ে চলে আসি তাহলে x² - 400 লিখতে পারি, ডান দিকটা 0 থাকলো। এবার 400 কে আমরা 20² লিখতে পারি, তাহলে এটা হয়ে গেল a² - b² ফর্মুলা। তাহলে a + b * a - b, তাহলে x + 20 * x - 20 = 0। তাহলে দুটি সংখ্যার গুণফল যদি 0 হয় তাহলে একটি 0 হবে। তাহলে লিখতে পারি যে x + 20 = 0, তাহলে x সমান -20। আবার x - 20 = 0 লিখতে পারি, তাহলে x সমান +20। তাহলে কি বুঝতে পারলাম? যদি √400 থাকে তাহলে শুধু +20, কিন্তু x² সমান যদি 400 থাকে তখন +20 এবং -20। বোঝা গেল? বাহান্ন। এখানে কি বলা হয়েছে? ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। এগুলো সব মূলত সংখ্যা বা রেশনাল নাম্বার, কারণ অমূলত সংখ্যাকে তো আমরা ফ্র্যাকশনে লিখতে পারি না, তাই না? সেটা তো সংজ্ঞা। তাহলে এখানে ফ্র্যাকশন করতে বলা হচ্ছে মানে p/q তে প্রকাশ করা হচ্ছে। p/q করা যাচ্ছে মানে কি? এগুলো তো সব মূলত সংখ্যা বা রেশনাল নাম্বার। ঠিক আছে, এটা কি ফ্র্যাকশন করতে হবে সেটা দেখে নিই। প্রথমে কি আছে? 0.3 3 এর মাথায় বার। এর মানেটা কি? 0.3 এর মাথায় বার মানে 3 3 3 3 এরকম রিপিট হচ্ছে বারবার, মানে 3 বারবার রিপিট হচ্ছে। ঠিক আছে, এটা ফ্র্যাকশন করার নিয়ম হচ্ছে প্রথমে যা যা সংখ্যা আছে সব লেখো 3। যদি বারের বাইরে যদি কোনো সংখ্যা থাকতো তাহলে ওটা 3-এর সাথে বিয়োগ হয়ে যেত, কিন্তু যেহেতু কিছু নেই সেই জন্য 3। কারণ কিছু নেই মানে 0, 3-এর থেকে 0 বিয়োগ করলে তো 3ই থাকবে, সেই জন্য শুধু লিখলাম 3। এরপরে নিচে আসছি, দেখো যতগুলো সংখ্যা রিপিট করছে 3 রিপিট করছে, সেই জন্য 9। যতগুলো সংখ্যা রিপিট করবে ততগুলো 9। তাহলে এখানে যেহেতু শুধু 3 রিপিট করছে সেই জন্য 9। আর ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে আমাদের 1/3। চলো পরেরটি। একইরকম ভাবে পুরো সংখ্যাটি আগে লিখে নাও। 235 মাইনাস, দেখতে পাচ্ছি 2 এখানে বার ছাড়া সংখ্যা আছে, তাহলে 2 বিয়োগ করব। কতগুলো সংখ্যার মাথায় বার আছে? দুটো। আর দশমিকের পরে একটি সংখ্যা এমন আছে যার মাথায় বার নেই, তাহলে তো একটি 0। তাহলে কত হবে এটা? 233/990। ঠিক আছে, তাহলে এর পরেরটি কিরকম হবে? 26 প্রথমে লিখলাম, -2, দশমিকের পরে একটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে, তাহলে 9। তাহলে কত হবে? 24/9। বোঝা যাচ্ছে? এটি টোটাল সংখ্যা লিখি 45। যেহেতু আর দশমিক বার ছাড়া যেহেতু কোনো সংখ্যা নেই সেই জন্য আর কিছু করলাম না। আর নিচে হচ্ছে 99, কারণ দুটো ডিজিটের মাথায় বার আছে। কাটাকুটি করো, 5-এর 11 আসবে। 9 দিয়ে যদি কাটি, 9 × 5 = 45, 9 11। এরপরটি দেখো, পুরো সংখ্যাটি আগে লিখে নাও। 1285714 মাইনাস 1 আছে দেখো বাইরের বাইরে, তাহলে -1। কতগুলো 9 হবে? দশমিকের পরে দেখো 1 1 2 3 4 5 6,
1 2 3 4 5 6 6টি নয় বললাম। আর দশমিকের পরে 12 বাইরে কোনো সংখ্যা নেই, সেই জন্য কোনো শূন্য দিইনি। বোঝা গেল? তো এটাকে সলভ করলে যা হবে সেটাই উত্তর। চলো 53, এখানে প্রশ্ন করা হয়েছে যে দ্য নাম্বার অফ এন্টায়ার sorry the number of entries in the repeating string of reminders is less than the divisor. এখানে ডিভাইজারের মানেটা হচ্ছে ভাজক আর ভাগশেষ হচ্ছে রিমাইন্ডার। পরিষ্কার? কি উত্তর হবে? এটা উত্তর হবে ট্রু। এর মানেটা কি বলেছে? দ্য নাম্বার অফ এন্ট্রিজ ইন দ্য রিপিটিং স্ট্রিং অফ রিমাইন্ডার্স ইজ লেস দ্যান দ্য ডিভাইজার, মানে ভাজকের থেকে কম হবে, ভাজকের থেকে ছোট হবে। কে ছোট হবে? যে মানে কতগুলো সংখ্যা রিপিট করছে আর কি, সেই সংখ্যাটা। যেমন দেখো 3 দিয়ে 10কে ভাগ করি 3.333 চলে গেল, কিন্তু ভাগশেষ দেখো সাদা সাদা কালারে লিখেছি আমি, দেখো 1 আসছে, 1 1 1 1। এটাই বলছি ওয়ান নাম্বার রিপিট ইটসেলফ, একটাই নাম্বার আছে যে নিজেকে বারবার রিপিট করছে, এন্ড ডিভাইজার ইজ 3। তাহলে 3 থেকে ছোট তো এটা, ওটাই বলেছে দ্য নাম্বার অফ দ্য এন্ট্রিজ ইন দ্য রিপিটিং স্ট্রিং অফ দ্য রিমাইন্ডার ইজ লেস দেন দ্য ডিভাইজার, ভাজকের থেকে ছোট হবে। 54, এটা কনসেপচুয়াল জিনিস। শূন্য দ্বারা ভাগ করলে ভাগফল আনডিফাইন্ড বা অনির্ণীয় বলা হয় কেন? আমরা অনেকবার ধরে বলছি যে শূন্য দিয়ে ভাগ করছে আনডিফাইন্ড হচ্ছে, কিন্তু কেন হচ্ছে একটু বোঝার চেষ্টা করি। এটা উদাহরণ নিলে বোঝা যাবে। ধরো 10 আছে, 10কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 5 ভাগফল, আর ভাগশেষ শূন্য, কারণ ভাগ মিলে গেছে, হ্যাঁ কিনা? আবার আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। এখানে ভাগশেষ আমাদের শূন্য, রিমাইন্ডার 0, ভাজ্য সমান ভাজক ডিভাইজার কোসেন্ট। তাহলে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে দেখো 5 গুণিত 2 করলে 10 আসছে আমাদের। এবারে ধরো 0 দিয়ে 10কে ভাগ করতে বলবো, কেউ একজন বলছে যে ভাগফল 7, আরো অন্য কেউ একজন বলছে ভাগফল 6। ঠিক আছে, এবার একটু ঘুরিয়ে বলো, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ যে সূত্রটি আছে সেখানে বসাও। এখানে তো রিমাইন্ডার শূন্য, কারণ মিলে গেছে, তাহলে ভাগশেষ শূন্য। কি দিয়ে ভাগ করছি? 0 দিয়ে। ভাগফল কত? 7। দেখো আমাদের শূন্য চলে আসছে, কারণ 0 দিয়ে 7 গুণ করলে 0, 0 সাথে 0 যোগ করলে 0। আবার এই ক্ষেত্রেও 0 ইন্টু 6 প্লাস 0 করলে 0। তাহলে কাকে ভাগ করেছি আমি কিন্তু খুঁজে পাচ্ছি না, যদি আমি উল্টো দিক থেকে দেখি। প্রথম কথা হলো এটি, দেখো দুটোতে 0 চলে আসছে। এরপরে একই জিনিসকে আমি 0 দিয়ে ভাগ করছি, দুটো আলাদা আলাদা ভাগফল কি করে আসতে পারে? এই জন্যই আমরা বলছি যে 0 দ্বারা ভাগ করলে ভাগফল সবসময় আনডিফাইন্ড বা অনির্ণীয় থাকে। বুঝা গেল? কারণ এখানে আমরা ভাগফল খুঁজে পাচ্ছি না, কারণ যে কোনো ভাগফল বসাও সেই 0 চলে আসবে, কারণ 0 দিয়ে গুণ করা হচ্ছে। টোটাল যে আমরা নাম্বার সিস্টেম পড়লাম, তো এটিকে এই ডায়াগ্রামের মাধ্যমে আরেকবার আমরা রিভাইজ করবো। তো বোঝার চেষ্টা করো, ন্যাচারাল নাম্বার পড়েছিলাম আমরা, কোথা থেকে শুরু হয়? 1 থেকে প্লাস ইনফিনিটি। ক্লিয়ার? ভিতরের রিংটা। এর পরের রিংটি দেখো, এখানে কি অ্যাড হলো? 0 অ্যাড হলো। তাহলে 0 নিয়ে এই ন্যাচারাল নাম্বার সাথে যখন 0 যোগ হয়ে গেল, তাহলে কি পেলাম আমরা? হোল নাম্বার। পরিষ্কার? হোল নাম্বার পর্যন্ত এলাম। তাহলে হোল নাম্বার পর্যন্ত কি পেলাম? 0 থেকে প্লাস ইনফিনিটি। এরপরে সেই হোল নাম্বার সাথে যদি আমরা যদি -1 -2 -3 ইনফিনিটি যদি যোগ করে দিই, তখন আমরা কি পাচ্ছি? ইন্টিজার্স। কারণ ইন্টিজার্স মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যায়। এরপরে দেখো হচ্ছে রেশনাল নাম্বার, p বাই q আপন q নট ইকুয়াল টু 0, 2 এর 3, 3 এর 4, 1 এর 2। এগুলো যখন আমরা অ্যাড করে দেবো ইন্টিজারের সাথে, তখন আমরা পেয়ে যাব রেশনাল নাম্বার। পরিষ্কার? এরপরে যখন এই রেশনাল নাম্বার সাথে যখন আমরা √2, √π, e এদেরকে যোগ করে দেবো, তখন এটা হয়ে যাবে রিয়েল নাম্বার। কারণ আমরা অনেকবার বললাম যে রিয়েল নাম্বার সমান
রেশনাল নাম্বার প্লাস ইরেশনাল নাম্বার। তো টোটালটা যখন এই টোটাল সিস্টেমটা রিয়েল নাম্বারের মধ্যে পড়ে যাচ্ছে, এতটা আমরা পড়েছিলাম। আবার আমরা এটিও পড়েছি যে স্কোয়ার রুট কখনো নেগেটিভ রেজাল্ট দেয় না, ঠিক আছে। এরপরে দেখো, আমরা যদি রুট ওভার -1 রুট ওভার -2 কে যদি আমরা অ্যাড করে দিই, তাহলে দেখো কমপ্লেক্স নাম্বার। তাহলে সব থেকে বাইরে আছে কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বারের মধ্যেই আছে রিয়েল নাম্বার, রিয়েল নাম্বারের মধ্যে আছে রেশনাল নাম্বার, রেশনাল নাম্বারের মধ্যে আছে ইন্টিজার্স, ইন্টিজারের মধ্যে আছে হোল নাম্বার, হোল নাম্বারের মধ্যে আছে ন্যাচারাল নাম্বার। তো টোটাল যে আমরা এত 5টি ভিডিওতে, এর আগের যে 5টি ভিডিওতে যে আমরা টোটাল নাম্বার সিস্টেম নিয়ে বা রিয়েল নাম্বার নিয়ে যে আমরা আলোচনা করছিলাম, তো টোটালটিকে আমি এই ডায়াগ্রামের মধ্যে দেখানোর চেষ্টা করেছি। তো এখানে একটা নতুন কনসেপ্ট চলে এলো, সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। তো কমপ্লেক্স নাম্বার নিয়ে একটু ধারণা করা যাক। তো এটা একটা সূত্র আছে না, x সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এখানে d সমান বি স্কোয়ার মাইনাস 4ac। ডিটা কি? ডিসক্রিমিনেন্ট। অ্যাকচুয়ালি এই পোর্শনের কথা বলা হয়েছে, এই যে এই পোর্শনটা ডিসক্রিমিনেন্ট। এই ডিসক্রিমিনেন্ট d যদি 0 থেকে বড় হয়, তাহলে ডিস্টিংক্ট রুটস, পৃথক পৃথক আমরা মূল পাবো। যদি 0 সাথে সমান হয়, তাহলে ইকুয়াল রুটস পাবো, মূল দুটো সমান হয়ে যাবে। এবার যদি d এর মানটি যদি 0 থেকে ছোট হয়ে যায়, তখন কি পাবো? এখান থেকে অ্যাকচুয়ালি এই কমপ্লেক্স নাম্বারের কনসেপ্টটি আসে, ঠিক আছে। কমপ্লেক্স নাম্বারের বাংলাটা কি? জটিল সংখ্যা। জটিল সংখ্যা কেন বলা হয়? কারণ এটিতে রিয়েল পার্ট অর্থাৎ রিয়েল নাম্বারও আছে, আবার ইমাজিনারি পার্টও আছে, কাল্পনিক। বুঝা গেল? এটা দুটো, এটা রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্টের মিক্সচার এই কমপ্লেক্স নাম্বারটি। তাহলে এই কমপ্লেক্স নাম্বারের ফরম্যাট হচ্ছে a প্লাস ib। a হলো রিয়েল পার্ট আর ib হলো ইমাজিনারি পার্ট। এই i আবার কি? এই i হচ্ছে আয়োটা, এই i হলো আয়োটা। এর মান হচ্ছে রুট ওভার -1। বোঝা গেল? তাহলে একটি উদাহরণ নিলে দেখা যায় 4 প্লাস রুট 3i, এইগুলোকে আমরা বলি কমপ্লেক্স নাম্বার। এরপরে আসছে ইভেন নাম্বারস। A counting number divisible by 2 is called an even number. তাহলে ইভেন নাম্বার কাকে বলে? যেগুলো আমরা 2 দিয়ে বিভাজ্য, ঠিক আছে, মানে জোড় নাম্বার যেগুলোকে বলা হচ্ছে জোড়, ইভেন নাম্বারস, যেমন 0, 2, 4, 6, 8 ইত্যাদি। এবারে আসছে অড নাম্বার, বিজোড় সংখ্যা। এই কাউন্টিং নাম্বারস নট ডিভিজিবল বাই 2, 2 দ্বারা বিভাজ্য নয়, তাদেরকে আমরা বলবো যে, সরি এটা অড হবে, তাদেরকে আমরা বলি অড নাম্বার। যেমন 1, 3, 5, 7, 9। ক্লিয়ার? এবারে আসছে প্রাইম নাম্বারস। প্রাইম নাম্বারস হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কাকে বলবো? A counting number is called a prime number if it has exactly 2 factors, namely itself and 1. যে সমস্ত সংখ্যার দুটি উৎপাদক 1 এবং সে নিজেই, এদেরকে আমরা বলি মৌলিক সংখ্যা। যেমন 2, 3, 5, 7 ইত্যাদি। বোঝা যাচ্ছে? এবার কম্পোজিট নাম্বার, যৌগিক সংখ্যা কাকে বলে? All counting numbers which are not prime, যে সমস্ত গণনযোগ্য সংখ্যা যারা মৌলিক নয়, তারাই যৌগিক। আবার বলছে এই কম্পোজিট নাম্বার হ্যাজ মোর দ্যান 2 ফ্যাক্টরস, যৌগিক সংখ্যার 2 এর বেশি উৎপাদক থাকে। এরপর আসছে কোপ্রাইম। তাহলে আমরা যখন রেশনাল নাম্বার পড়লাম, কিউ, কিউ কাকে বলা হচ্ছে? পি বাই কিউ আকারে যখন প্রকাশ করা হচ্ছে, যেমন কিউ নট ইকুয়াল টু 0, তাই না? আবার এখানে বলা হয়েছিল পি এন্ড কিউ আর কোপ্রাইম। কোপ্রাইম, এই কোপ্রাইমের মানে কি? কোপ্রাইম হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে পরস্পর মৌলিক সংখ্যা কাদের বলবো আমরা? two numbers whose HCF is 1 are called co-prime numbers. যেমন 2 এবং 3, এরা পরস্পর মৌলিক, ঠিক আছে। HCF মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর অর্থাৎ গসাগু, গসাগু 1। ক্লিয়ার? The smallest prime number is 2, সবথেকে ছোট মৌলিক সংখ্যা 2। The only even prime is 2। বোঝা গেল? ইভেন হচ্ছে জোড়, প্রাইম হচ্ছে মৌলিক।
দ্য ফার্স্ট অড প্রাইম নাম্বার ইজ 3, ঠিক আছে। অড হচ্ছে বিজোড় আর প্রাইম হচ্ছে মৌলিক। 1 ইজ ইউনিক নাম্বার, নাইদার প্রাইম নর কম্পোজিট। 1 হচ্ছে এমন একটি সংখ্যা যেটা মৌলিকও নয় এবং যৌগিকও নয়, এটা মনে রাখতে হবে। 1 আমাদের মৌলিক যৌগিক কোনোটিই নয়। দ্য লিস্ট কম্পোজিট নাম্বার ইজ 4, সব থেকে ছোট যৌগিক সংখ্যা হলো 4। দ্য লিস্ট অড কম্পোজিট 9। তাহলে অড হচ্ছে বিজোড়, কম্পোজিট হচ্ছে যৌগিক সংখ্যা। ক্লিয়ার? তাহলে এই 6টি ভিডিওর মধ্যে আমাদের মোটামুটি রিয়েল নাম্বারের সমস্ত আমার শর্ট কোশ্চেন উইথ কনসেপ্ট আমরা ক্লিয়ার করলাম। যদি কেউ প্রথম থেকে স্টেপ বাই স্টেপ যদি প্রত্যেকটি ভিডিও দেখে, টোটাল আমাদের 6টি ভিডিও তৈরি হয়েছে, তো আশা করি বাস্তব সংখ্যা ডাউট সব ক্লিয়ার হয়ে যাবে।